ওকে, আমরা শুরু করছি তাহলে। দেখো যে কেমিক্যাল পোটেনশিয়াল, তাহলে জিনিসটা বোঝা গেছে যে দিস ইজ দ্য স্কেপিং টেন্ডেন্সি। অ্যান্ড যদি আমাদের দুটো সিস্টেম বা দুটো ফেজ ইকুইলিব্রিয়াম থাকে, তার মানে দুটো ফেজেরই আমাদের কি আছে, কেমিক্যাল পোটেনশিয়াল সেম আছে। ওকে, দুটো ফেজের কেমিক্যাল পোটেনশিয়াল সেম থাকা মানে দুটো ফেজের কেমিক্যাল পোটেনশিয়াল সেম থাকা মানে তারা ইকুইলিব্রিয়ামে আছে, তাই তো? এন্ড এটাই গেল তার সিগনিফিকেন্স। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অ্যাসপেক্ট অফ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল। এবার আমরা বলছি, দেখো, ইফেক্ট অফ টেম্পারেচার এন্ড প্রেসার অন কেমিক্যাল পোটেনশিয়াল। টেম্পারেচার এন্ড প্রেসারের ইফেক্টটা কি আছে, কেমিক্যাল পোটেনশিয়ালের টেম্পারেচার এন্ড প্রেসারের ইফেক্টটা কি আছে? ইফেক্ট অফ টেম্পারেচার on chemical potential at constant pressure. সবাই এসে গেছেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এই যে ইফেক্টটা, the temperature effect is the mathematical effect. দেখো ম্যাথমেটিক্যাল যেটা আমরা এটাকে দেখব সেটা কিরকম, এই মিউটাকে যদি আমরা মিউটাকে যদি আমরা ডেরিভেটিভ করি at constant pressure with respect to temperature, কি বললাম, মিউকে যদি আমরা, অর্থাৎ মিউ মানে হলো কেমিক্যাল পোটেনশিয়াল, তাহলে ডেল মিউ ডেল পি ডেল টি অ্যাট পি ইকুয়াল টু অ্যাকচুয়ালি এস। এটা কিরকম, যে তোমাদের এস মানেটা কি, এনট্রপির সঙ্গে কিভাবে রিলেটেড। কারণ তোমরা এটা জানতে ডেল্টা জি বা ডিজি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি, তাই না? এটা জানতে তো, ডিজি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি। এটা যদি না জানো তাহলে এখন জেনে নাও, কারণ এটা হলো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে গিভস ফ্রি এনার্জির সঙ্গে টেম্পারেচার, প্রেসার অ্যান্ড ভলিউম অ্যান্ড এন্ট্রপি এদের সঙ্গে রিলেশন সবসময় মাথায় রাখতে হবে। এটা ডিজি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি। তাহলে আমাদের যদি প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা দেখো, এই যে ডিজি ইকুয়াল টু ভি ইন্টু জিরো, কারণ প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে ডিপি ইকুয়াল টু জিরো মাইনাস এস ইন্টু ডিটি, এটা থাকলো। এবার টেম্পারেচার রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, ডেল জি ডেল টি টেম্পারেচার এর রেসপেক্টে করলাম, প্রেসার কনস্ট্যান্ট, তাহলে রইল কত, মাইনাস এস। এবারে কি, এবার তুমি একটা জিনিস দেখো, এই ডেল জি ডেল টি এটা হলো আমাদের মাইনাস এস। তাহলে এবার যদি আমরা এই ডেল জিটাকে, এই যে এটাকে আমরা একটা এন দিয়ে ডিভাইড করে দেই, অর্থাৎ একটা নাম্বার অফ মোল দিয়ে বা আয়ত কম্পোনেন্টের নাম্বার অফ মোল দিয়ে ডিভাইড করি, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এটাকে কি পাবো, এসআই পাবো। অর্থাৎ এখানে যদি আমরা এন দিয়ে ডিভাইড করে থাকি, তাহলে এই যে আমরা বলেছি ডেল জি ডেল এন, সেটাই তো আমাদের মিউ। অর্থাৎ এটাকে যদি আমরা এন এর রেসপেক্টে ডেরিভেটিভ করে থাকি, এই যে ডেল জি ডেল এন, তাহলে এই ডেল জি ডেল এন এটা হলো মিউ। বোঝা গেছে ব্যাপারটা? অর্থাৎ ডেল জি ডেল এন এটা হলো মিউ, আর এটার নিচে আমাদের যদি ডেল টি থাকে, তার মানে এটা হলো মিউ। তার মানে আমরা কি বলতে পারি, এটাকেই ডেল মিউ, হ্যাঁ, ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। ক্লিয়ার? অর্থাৎ এই ব্যাপারটা এলো। অর্থাৎ যখন আমরা দেখলাম যে ডেল মিউ আই ডেল টি অ্যাট পি, সেটাকে বলছি আমরা এস বার। এস বার মানেটা কি, এস বার মানেটা কি, মানে এটার নিচে এস এর নিচে এন আছে, অর্থাৎ পার মোল। হ্যাঁ নাতাশা কিছু বলছো? আগে শুনতে পাচ্ছি কিছু, সেই জন্য। ঠিক আছে, এবার পাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ এই যে এস বাই এস বাই এন, এটাকে আমরা
কি বলতে পারি, পার মোল হলে আমরা অ্যাভারেজ দিয়ে দিই, ঠিক আছে। এই যে উপরে বারটা মানে হলো অ্যাভারেজ, তোমরা বুঝতে, এখন যেটা কি বুঝবে, এটা পার মোল, ঠিক আছে। অর্থাৎ বোঝা গেছে এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে যেটা এটা শিখেছো, হ্যাঁ, এটা থেকে ম্যাক্সওয়েল রিলেশনও হয়তো করেছো, আমি জানি না তোমরা করেছো কিনা। যদি না করো তাহলে ফলো করতে থাকো, হ্যাঁ, চ্যানেলের ভিডিওগুলো ওইগুলো ফলো করতে থাকো, হ্যাঁ, আমি সব করে দেবো, ঠিক আছে। কিন্তু আর ম্যাডাম যদি পড়িয়ে থাকে তো হয়ে গেছে। এটা ভি ডিপি মাইনাস এস ডিটি, এটা হলো তোমার রিলেশন, ওকে, এটা ডেল্টা জি এর রিলেশন। এবারে একটা জিনিস দেখো, যে এই যে এস এস অলওয়েজ যদি পজিটিভ আমরা ধরে নিই, তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ। যদি পজিটিভ হয়, এস যদি পজিটিভ হয়, তাহলে এস পজিটিভ হতে পারে কি কি জায়গায়, কি কি কারণে, কোথায় কোথায়, হ্যাঁ, কোথায় কোথায় হতে পারে এস পজিটিভ হতে পারে, কোথায় কোথায়। কোন একটা সলিড থেকে লিকুইড গেলেই এস ইনক্রিজ করবে, অর্থাৎ এন্ট্রপি ইনক্রিজ করে। এন্ট্রপির মানেটা কি সৌরদেব, এন্ট্রপি মানে কি? এন্ট্রপি নাতাশা কে বলবে? শুভদেব? Sir, degree of disorderness or randomness of a system অর্থাৎ মেজারমেন্ট অফ র্যান্ডমনেস, তো অর্থাৎ ডিসঅর্ডারনেস or unavailable energy of the system. হ্যাঁ, অর্থাৎ যেটা মেজার করা হচ্ছে, কার মেজার করা হচ্ছে? বিশৃঙ্খলতা, অর্থাৎ মেজারমেন্ট অফ র্যান্ডমনেস ইজ নোন অ্যাজ এন্ট্রপি। তাহলে যত বিশৃঙ্খল হবে, অর্থাৎ র্যান্ডমনেস যত ইনক্রিজ করবে, তত এন্ট্রপি ইনক্রিজ করবে, এটা ঠিক। তাহলে সলিডের থেকে লিকুইডের র্যান্ডমনেসটা বেশি, কারণ ওরা একটু দূরে দূরে আছে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ লেস দ্যান সলিড, দেন এরা র্যান্ডমনেসটা এদের ইনক্রিজ হবে, অর্থাৎ স্বাভাবিক কারণে এন্ট্রপিটা ইনক্রিজ করবে, মানে পজিটিভ হবে। অ্যান্ড লিকুইড থেকে যদি এটা গ্যাসিয়াসে যায়, তাহলে আরো ইনক্রিজ করবে, এই তো। অর্থাৎ এন্ট্রপি যদি পজিটিভ হয়, আমরা এখানে দেখতে পেলাম যে ডেল মিউ ডেল্টা অ্যাট পি ওটা নেগেটিভ হবে, তাই তো, যদি এন্ট্রপি পজিটিভ হয়। তাহলে আমরা এটা বলছি, ইট মিনস দ্যাট উইথ রেজ ইন টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার কেমিক্যাল পোটেনশিয়াল অলওয়েজ ডিক্রিজেস, অর্থাৎ এটা নেগেটিভ। তার মানে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে গ্যাসিয়াস সিস্টেমের এন্ট্রপি গ্রেটার দ্যান লিকুইড সিস্টেমের এন্ট্রপি গ্রেটার দ্যান সলিড স্টেটের এন্ট্রপি, এটা বেশি হবে স্বাভাবিক কারণে। The rate of decrease of mu I with temperature is highest in gaseous phase. কারণ কি? ডেল মিউ ডেল টি অ্যাট পি আমরা কি দেখতে পাচ্ছি, এটা ইকুয়াল টু মাইনাস এস। তাহলে এসটা যত ইনক্রিজ হবে, তত এটা বেশি ডিক্রিজ হলো, অর্থাৎ মিউটা তত বেশি ডিক্রিজ, তখন এটাই ফিজিবল বেশি হবে। অর্থাৎ মিউ ডেল্টা মিউ বা মিউ যে কোনো রেসপেক্টে, যে কোনো কিছু রেসপেক্টে, টেম্পারেচারে হোক, প্রেশারের হোক, ভলিউমের রেসপেক্টে হোক, হ্যাঁ, অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল যদি ডিক্রিজ হয়, তাহলে সেটা বেশি ফিজিবল হবে, অর্থাৎ লোয়েস্ট ইন সলিড ফেজ অ্যান্ড ইন বিটুইন লিকুইড ফেজ অফ এ কম্পোনেন্ট। অর্থাৎ আমরা কি দেখলাম, যে গ্যাসিয়াস ফেজে গেলে আমাদের মিউটা বেশি বেশি ডিক্রিজ হবে, অর্থাৎ সেটা স্পন্টেনিয়াসের দিকে গেল। এবার যদি আমরা প্রেশারের রেসপেক্টে দেখি, প্রেশারের রেসপেক্টে দেখলে কিরকম হবে? টেম্পারেচার কনস্ট্যান্ট, আবার আমরা দেখব যে ডিজি ইকুয়াল টু ভি ডিপি মাইনাস এস ডিটি। তাহলে এবারে আমরা যদি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখি, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি ডিজি ইকুয়াল টু কত হবে, ভি ডিপি, কারণ এই পার্টটা জিরো হয়ে গেল, তাই তো, ডেল্টা টি ইকুয়াল টু জিরো। তাহলে এটাকেই আমরা যখন ডেরিভেটিভ করব, তখন কি হবে? ডেরিভেটিভ করলাম পি এর রেসপেক্টে, তারপর এন এর রেসপেক্টে, এই যে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম ফার্স্টে, তাহলে ডেল জি ডেল পি ইকুয়াল টু কি হলো, একমাত্র ভি। এবার এটাকে আবার যদি আবার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এন, তার মানে ডেল, হ্যাঁ, ডেল এন, আর এটা মানে হলো ডেল জি ডেল পি। এবার এইটাকে আমরা কি করছি, কনস্ট্যান্ট টি, এইটা ডিভাইডেড বাই এটাকে করলাম,
তাহলে আমরা মিউ পেয়ে যাব, তাই তো? তাহলে কি হবে, ডেল মিউ বাই ডেল পি অ্যাট টি ইকুয়াল টু ভি বার হয়ে যাবে তখন। কেন বার হয়ে গেল? কারণ এদিকে ডেরিভেটিভ করা মানে তো এদিকেও ডেরিভেটিভ করা, তাই না? বোঝা গেছে? বোঝা গেছে? সরি, এটা এদিকটা পি দিয়ে না, এদিকটা এন দিয়ে করলাম, কারণ এটা সেকেন্ড ডেরিভেটিভ করছি এন। তার মানে ডেল ভি ডেল এন এটাই অ্যাকচুয়ালি কি, ভি বার। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, এটা মিউ আই বললে ভি আই হবে বার, অর্থাৎ আমরা এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ডেল মিউ আই ডেল পি at t equal to ভি আই বার, that is actually partial molar volume of the ith component। এবারে ভিআইটা যদি পজিটিভ হয় তাহলে মিউটা কিন্তু এখানে ডেল মিউ ডেল পি আর টি এটা পজিটিভ হচ্ছে, অর্থাৎ ভিটা ইনক্রিজ করলে আমরা এটা পজিটিভ দেখতে পাচ্ছি। তার মানে ইট মিনস মিউ আই অলওয়েজ ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ প্রেশার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। The rate of increase of mu I with pressure decreases from gas to solid of the component। এটা বুঝতে পারছো নিশ্চয়ই? না বুঝলে না? কেউ না বুঝে আছো? দেখো, যদি এইটা এই দিকটা যদি পজিটিভ থাকে তাহলে এইটা পজিটিভ, যদি আমাদের প্রেশারটা কি হয়, ডিক্রিজ হয়, তবে এটা বেশি পজিটিভ হবে। ঠিক আছে? এবার কি হলো, এবার আমরা যাচ্ছি, দেখো, the expression of chemical potential in terms of pressure at constant temperature is related with pressure for pure ideal gas। প্রেশার, টেম্পারেচার এগুলো সব আইডিয়াল গ্যাসের জন্যই আমরা নিচ্ছি, এখন পরে আমরা রিয়েল গ্যাসের জন্য নেব। ফর পিওর সাবস্টেন্স আমরা অলরেডি বুঝে গেলাম যে ডেল মিউ ডেল পি আর টি ইকুয়াল টু ভি বার। এবার কি, এবার দেখো, if the substance is in gaseous state and obeys ideal gas equation তাহলে পি ভি বার ইকুয়াল টু আর টি হবে, বা এভাবেও আমরা দেখতে পারি যে পি ভি ইকুয়াল টু এন আর টি ছিল, তাহলে পি ভি বাই এন আর টি, তাহলে ভি বাই এনটাকে আমরা বলছি ভি বার, তাই না? অর্থাৎ এন এর রেসপেক্টে। তাহলে আমরা কি দেখলাম, তাহলে এবারে আমরা কি দেখতে পাবো, যে রিপ্লেসিং ভি বার ইন অ্যাবাভ ইকুয়েশন অ্যান্ড ইন্টিগ্রেটিং উইথ প্রপার লিমিটস। এবার কি ব্যাপারটা, যে ডেল মিউ, এই যে এইখান থেকে আমরা যদি দেখতে পাই যে এটাকে যদি দেখি ডি মিউ, তাহলে ডি মিউ ইকুয়াল টু কি, ভি বার ডিপি, এটা দেখতে পাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তাই তো? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে এটা দেখতে পাবো। সূর্যমান বেরিয়ে যাচ্ছে বারবার, এটা দেখতে পাবো। এবার আমরা যদি উইদিন লিমিটে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি অ্যান্ড ভি বারটাকে আমরা যদি রিপ্লেস করি, ভি বারটাকে আমরা রিপ্লেস করবো কি দিয়ে, আর টি বাই পি দিয়ে, তাহলে এটা কি, আর টি বাই পি, তাই তো? তাহলে ডিপি বাই পি, এটা হলো ডি মিউ। এটা দেখো আমরা ইন্টিগ্রেশন করছি, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছি, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখি তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা কত, মিউ 0 থেকে মিউ করলাম, তাহলে এখানে ইন্টিগ্রেশনের ফলে কত হবে, মিউ মাইনাস মিউ 0 ইকুয়াল টু এখানে কত হবে, আর টি এলএন কি, এলএন পি, তাই না? বোঝা গেছে? বা আর টি এলএন পি ওয়ান, তোমার পি টু বাই পি ওয়ান এরকম হবে। তাহলে আমি এই দিকটা লিমিটটা নিয়ে নিয়েছি, অসুবিধা নেই। তাহলে ব্যাপারটা কি হলো, যে মিউ, অর্থাৎ এইটা যে মিউ টেম্পারেচার প্রেশারের উপর ডিপেন্ডেন্ট ধরে নিয়েছিলাম, অ্যান্ড টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট রাখি তাহলে মিউ ইকুয়াল টু মিউ 0, মানে এটা ছিল মিউ ইকুয়াল টু মিউ মাইনাস মিউ 0
ইকুয়াল টু এটা এসেছিল আরটি ln p এসেছিল, তাহলে এটাকে এদিকে নিয়ে গেলাম, তার মানে এই যে মিউ ইকুয়াল টু মিউ জিরো প্লাস আরটি ln p, অর্থাৎ একটা ইকুয়েশন কিন্তু আমরা পেলাম। তাহলে at any time mu equal to mu 0 plus RT ln p. এবার what is mu 0? স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল। এবারে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড ব্যাপারটা কি? যখন টেম্পারেচার এন্ড প্রেসার স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে তখন যে কেমিক্যাল পোটেনশিয়াল, এবার যদি তার এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তার কেমিক্যাল পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিরকম কথা হলো, যে যদি কখনো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, ওই যে আমি বললাম কেমিক্যাল পোটেনশিয়াল তো আমরা বলেছি একটা টেন্ডেন্সি সব সময় একরকম থাকে না, ঠিক আছে? ধরো ওই যে আমি পেনের উদাহরণটাই দেই, আমি দেবো না তোমাদের পেনটা, ঠিক আছে, কিন্তু আমি এমন একটা জায়গায় পড়ে গেলাম, ধরো আমার চারদিকে ধরো সব যারা বসে আছে, ধরো 10 জন লোক আমার চারদিকে বসে আছে, হ্যাঁ, সবাই কি করছে, এক একটা দামি দামি জিনিস দিয়ে দিচ্ছে লোককে। ধরো কেউ 10,000 টাকার জিনিস দিচ্ছে, কেউ 20,000 টাকার জিনিস দিচ্ছে, কেউ 1 লাখ টাকার জিনিস দিয়ে দিচ্ছে, আর আমার হাতে 3,000 টাকার একটা পেন। তো আমার তখন কি মনে হলো, সবাই এত দামি দামি জিনিসগুলো দিচ্ছে, হ্যাঁ, সবাই শুধু দিচ্ছে আর কি। তো আমার তখন মনে হলো ঠিক আছে, আমার তো আর কিছু নেই, আমার পেনটা আছে, আমি দিয়ে দিই। অর্থাৎ এনভায়রনমেন্ট আমাকে কি করতে পারে, আমাকে উৎসাহিত করতে পারে, আমাকে এটা দিয়ে দেওয়ার জন্য একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারে, তখন আমি দিয়ে দিলাম। অর্থাৎ কি করলে অ্যাকচুয়ালি আমি যে এনভায়রনমেন্টে আছি, দেখা যাচ্ছে আমি কোনো একটা এনভায়রনমেন্টে আছি যে কেউ 2 টাকার জিনিস কেউ দিচ্ছে না, তাহলে আমি কেন 3,000 টাকা পেন দেবো? কিন্তু আমি এমন একটা এনভায়রনমেন্টে আছি যেখানে দেখা যাচ্ছে যে অনেক অনেক টাকা পয়সা ডোনেট করছে, অনেক অনেক ভালো ভালো জিনিস ডোনেট করছে, তখন নিজের মনে হবে যে সবাই তো এত কাজ করছে, তাহলে আমি কিছু করি। এই যে আমফান, এবং তোমরা দেখলে যে আমফান হলো আমাদের বা এই করোনার এই টাইমে অনেকেই ডোনেট করেছে, যারা সরকারি চাকরি করে তারা তো ডোনেট করেছি, আমরাও করেছি, এবারে আমরা করেছি, এবার কি আমরা উৎসাহিতভাবে করেছি কেউ কেউ, আবার কেউ কেউ ও ঠিক আছে সবাই দিচ্ছে যখন আমরা দিই, ঠিক আছে। ধরো আমাদের কলেজ থেকে প্রিন্সিপাল স্যার বললেন যে শোনো, আমরা একটা ডিসিশন নিচ্ছি যে আমরা আমাদের স্যালারি থেকে টাকা কেটে গভর্নমেন্টকে দেবো এই করোনা এবং এই সব সময় দেবো। এবার দেখা যাচ্ছে যার ইচ্ছে ছিল না সেও কিন্তু রাজি হয়ে গেল, ঠিক আছে স্যার, হ্যাঁ সবাই দিচ্ছে যখন আমার অসুবিধা নেই, ঠিক আছে। আবার কেউ কেউ আগে থেকেই এসে বলছে না স্যার এটা দেওয়া উচিত, হ্যাঁ একটা মিটিং করুন, এই সময় তো আমাদের কিছু ডোনেট করা উচিত, এই তো ব্যাপারটা। অর্থাৎ এসকেপিং টেন্ডেন্সি যেটা ব্যাপার, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড মানে সে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারের থেকে যে পটেনশিয়ালটা দেখাচ্ছে, তার এনভায়রনমেন্টটা যখন চেঞ্জ করে দিচ্ছি তখন সে কেমন পটেনশিয়ালটা দেখাবে, ঠিক আছে। এমনও তো হতে পারে যে তোমার সামনে দেখা যাচ্ছে তুমি তোমার পাশে 10 জন লোক বড় বড় জিনিস ডোনেট করছে, তোমার কাছে ছোট জিনিস আছে, তখন তুমি ভাবলে না ভাই সবাই দিচ্ছে যখন তাহলে ঠিক আছে ওদের হয়ে যাবে, আমি আর দেবো না, ঠিক আছে, এরকম হতে পারতো। আবার দেখা গেল তোমার চারদিক থেকে 5 জন দিচ্ছে, তখন বলবে না আমি দেই, না আর তো কেউ দিচ্ছে না, হবে না এতে হয়তো লোকে, আমি দিয়ে দিলাম। অর্থাৎ এনভায়রনমেন্ট তোমাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে, অর্থাৎ পোটেনশিয়ালটাকে চেঞ্জ করতে পারে। তার মানে তুমি এই যে আমরা বললাম যে জলে তুমি নামছো, হ্যাঁ, আমার একটা কথা মনে আছে, আমি যখন ফার্স্ট মানে দীঘাতে গেলাম, ঠিক আছে, সবাই জলে স্নান করতে নামলো, আমার ঠিক ইচ্ছে হলো না, কেন জানো তো, কারণ আমি দেখলাম যে এই নোনা জল থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পা পর্যন্ত আমি একটু জলে নামলাম, ঠিক আছে, এখন পুরো ওই ডুবিয়ে স্নান করাটা হ্যাঁ ঠিক আমার হবে না। কেন বললাম, আমি ভাবলাম এই সময় আবার স্নান করার পরে তারপরে আমাকে জলের জন্য মানে ভালো জলের জন্য খুঁজতে হবে, ঠিক আছে, কারণ ওই নোনা জল আমাকে পুরো একদম মানে চ্যাটচ্যাটে হয়ে থাকবে কতক্ষণ পর্যন্ত আমি আমি ঠিক উঠে গেলাম, ঠিক আছে। অর্থাৎ ইচ্ছে ছিল কিন্তু আমি গেলাম না, ফার্স্টে ইচ্ছে ছিল
কিন্তু ওখানে গিয়ে আমার চেঞ্জ হয়ে গেল মনটা, না আবার সেই নোনা জলটাকে আমাকে ধুতে হবে, ঠিক আছে, তারপরে আমি কখন ধোবো তার ঠিক না, আমি এতক্ষণ পর্যন্ত কি করে থাকবো, মানে এই যে ব্যাপারটা এলো, একটা অ্যাংজাইটি চলে এলো, অর্থাৎ এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে, অর্থাৎ পজিশনটা চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রবলেমগুলো, অর্থাৎ তুমি যে স্ট্যান্ডার্ডে ছিলে, যে পজিশনটায় ছিলে, সেখানে তুমি যেটা ভেবেছিলে, যখন তোমার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেলো তোমার পজিশনটা পাল্টে গেল, অর্থাৎ ভাবনা চিন্তাটা পাল্টে গেল। এরকম তোমাদের মনে অনেকেই এসছে, দেখবে প্রথম প্রথম যারা কলকাতায় এসছো, হ্যাঁ, বাড়ি থেকে যে উৎসাহ নিয়ে কলকাতায় এসেছিলে, এত পড়বো, কোথাও যাব না, কিচ্ছু করবো না, আমি শুধু পড়াশোনা করবো, ফাটিয়ে দেবো একদম, গ্রামে এসে আবার হ্যাঁ বলে দেবো যে এত পড়াশোনা করেছি। কিন্তু এসে আবার কিছু কিছু জন এই ঘুরতে শুরু করে দিল, হয়েছে কিনা বলো দেখি, কে কে বলছো? হ্যাঁ, কারণ হয়েছে এরকম, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, বাবা মার আদরে যতদিন ছিলে চোখে চোখে রাখ, কোথায় গেল, কি করলো, যখনই জাস্ট চলে এলো এখানে, হ্যাঁ, তারপরে শুরু হয়ে গেল তাদের একটা মানে আলাদা একটা স্বাধীনতা, ঠিক আছে। সেই স্বাধীনতা কারো পক্ষে ভালো হতে পারে, কারো ক্ষতি হতে পারে। হ্যাঁ, কখনো কেউ প্রেশারে ছিল, সে মুখ ফুটে কাউকে কিছু বলতে পারতো না, কাউ কিছু নিজের ইচ্ছা মতো করতে পারতো না, এখানে সে নিজের ইচ্ছেটাকে প্রকাশ করে অনেক কিছু করতে পারছে অনেকেই। আবার কারো কারো ক্ষেত্রে সেটা ব্যাড হয়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে সেটা গুড হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কেউ কেউ দেখবে বাড়িতে থাকতে যতটা পড়াশোনা করতো, এখানে এসে বেশি পড়াশোনা করছে, কারণ একটা প্রেশার তার মাথায় নিয়ে নিয়েছে, আমি বাড়িতে গিয়ে কি বলবো, আমার গ্রামের লোকজন আমাকে কি বলবে এখান থেকে যদি ভালো রেজাল্ট না করে যাই, এই একটা কেউ প্রেশার নিচ্ছে। আরেকটা, আমার তো এখন আর কেউ দেখছে না, আমি এখন যা খুশি, আমি একাই রাজা, এই একটা। অর্থাৎ তোমাকে কোন এনভায়রনমেন্টে কিভাবে তোমাকে সাহায্য করছে, কোন দিকে, সেটা কেউ বলতে পারে না। অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল ঠিক এরকম, যে একটা সাবস্টেন্স কোন একটা পজিশনে সে রিঅ্যাক্ট করছিল, অন্য পজিশনে গিয়ে সে রিঅ্যাক্ট করছে না, হতেই পারে, কারণ তার পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে গেছে, বোঝা গেছে। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম, যে হয় এই যে মিউ টি is the standard chemical potential of the substance, and এই mu TP যেটা, এটা at any temperature pressure তার chemical potential, কারণ এখানে টেম্পারেচার প্রেসার দুটোই যে কোনো টেম্পারেচার প্রেসারে, কিন্তু এটা শুধু আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, ওকে। অর্থাৎ মিউ তাহলে কি হলো, মিউ বা মিউ টিপি ইজ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ সাবস্টেন্স অ্যাট প্রেসার পি অ্যান্ড টেম্পারেচার টি, এটা যে কোনো হতে পারে। সিন্স এ গ্যাস ফলোস ফ্রম হায়ার প্রেসার টু লোয়ার প্রেসার until there occurs equilibrium pressure, hence it can be alternatively said the substance escapes spontaneously from higher chemical potential to lower chemical potential until it becomes equilibrium or equal. একটা জিনিস মাথায় রাখতে হবে, সব সময় এটা মাথায় রাখতে হবে, জল যেরকম কি উচ্চ স্থান থেকে নিচু স্থানে প্রবাহিত হয়, ঠিক এরকম মাথায় রাখতে হবে যে একটা কেমিক্যাল পোটেনশিয়াল যার বেশি, সে সবসময় কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ডিক্রিজ করতে চায়, মাথায় থাকবে। অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল হায়ার টু লোয়ার এই জিনিসটা হতে চাইছি, এই জন্য আমরা এখানে বলছি দ্যাট সাবস্টেন্স এসকেপ স্পন্টেনিয়াসলি ফ্রম হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল টু লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল। অর্থাৎ তুমি যদি একটা হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল সাবস্টেন্সের সঙ্গে একটা লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল সাবস্টেন্স রেখে দাও, তাহলে কি করবে, হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে ও লোয়ার কেমিক্যাল পোটেনশিয়ালের সঙ্গে রিঅ্যাক্ট করবে। অবশ্যই সেই রিঅ্যাকশনের আরেকটা জিনিস থাকতে হবে, যে ওই কেমিক্যাল পোটেনশিয়ালটা কি সাফিসিয়েন্ট, কিসের জন্য, টু এসকেপ ফ্রম ওয়ান ফেজ টু অ্যানাদার ফেজ। যেমন ল্যাটেন্ট হিট, আমরা বললাম যে একটা তুমি যদি একটা ওয়াটারের সঙ্গে একটা আইস রেখে দাও, তাহলে আইসটা আস্তে আস্তে কি করতে থাকবে, মেল্ট করতে থাকবে, যদি ওয়াটারের টেম্পারেচারটা অবশ্যই একটু বেশি হয়, তার মানে এনভায়রনমেন্টটা বেশি আছে, তাহলে অবশ্যই আইসটা কি করবে, মেল্ট করতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ ওখান থেকে ও এসকেপ করতে চাইছে ওয়াটারে। তার মানে এবার তুমি যদি দেখা যায় যে আইস অ্যান্ড লিকুইড ওয়াটার, যেখানে টেম্পারেচারটা ফিক্সড 0 ডিগ্রি, প্রেশারটা ফিক্সড 1 atm প্রেশার, কিন্তু তোমার কি নেই, এসকেপিং টেন্ডেন্সি, যে আরেকটা এনার্জি লেটেন্ট হিট নেই, তখন কিন্তু ও একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে না, ঠিক আছে।
অর্থাৎ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে সবসময় যেতে চাইবে এবং রিয়াক্ট করতে চাইবে বা নিজেকে চেঞ্জ করতে চাইবে। একটা ফেজ থেকে আরেকটা ফেজ মানে হলে সেখানে কিন্তু রিয়াকশন হচ্ছে না, সেখানে কি হচ্ছে, নিজের পজিশনটা চেঞ্জ হচ্ছে শুধু, অ্যান্ড রিয়াকশন অন্য জায়গায় হবে। অর্থাৎ দুটো কেমিক্যাল যখন মেশাবো তখন রিয়াক্ট হতে পারে, আবার রিয়াক্ট নাও হতে পারে। একটা পোটেনশিয়াল আরেকটা পোটেনশিয়ালে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে একে অপরে কখনো রিয়াক্ট করবে, ঠিক আছে। আর আর এটাও মনে রাখতে হবে যে সাবস্টেন্স যদি দুটো ডিফারেন্স হয় তাহলে অবশ্যই তার মধ্যে কেমিক্যাল পোটেনশিয়ালের ডিফারেন্স আছে, কিন্তু সেই কেমিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি একটু হাই হয় তাহলে রিয়াকশন হয়ে যাবে, আর যদি একদম সিমিলার বা কাছাকাছি হয় তাহলে রিয়াকশনটা হবে না, কিন্তু টেন্ডেন্সি আছে, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা? এবারে অর্থাৎ যদি আই কম্পোনেন্টের জন্য নেই তখন আমরা মিউ আই ইকুয়াল টু মিউ আই জিরো প্লাস আর টি এল এন পি আই নেব। আমরা নর্মালি নিচ্ছিলাম মিউ টিপি ইকুয়াল টু মিউ জিরো টি প্লাস আর টি এল এন পি। এবার যদি অনেকগুলো গ্যাস মিশে থাকে একই সঙ্গে তাহলে প্রেশারটাকে আমরা তখন প্রত্যেকটা কম্পোনেন্টের কি থাকবে, আলাদা আলাদা প্রেশার থাকবে। তার মানে কম্পোনেন্টের প্রেশার সেটা কি, পার্শিয়াল প্রেশার। অর্থাৎ এই পার্শিয়াল প্রেশারটা যদি আলাদা আলাদা থাকে তাহলে যে কোনো একটা কম্পোনেন্টের মিউ অর্থাৎ আইথ কম্পোনেন্টের মিউ ইকুয়াল টু কত হবে, মিউ জিরো প্লাস আর টি এল এন পি আই, অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ আইথ কম্পোনেন্ট। ক্লিয়ার? অর্থাৎ সেটাই এখানে লিখেছি। ক্লিয়ার হয়েছে? এবারে অর্থাৎ মিউ আই যেটা সেটাকে আমরা বললাম আইথ কম্পোনেন্টের পার্শিয়াল কেমিক্যাল পোটেনশিয়াল, ঠিক আছে, যখন পার্শিয়াল প্রেশার পি আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। যদি এরকম হয় মোল ফ্র্যাকশন যখন হবে তখন আমরা তো এটা জানি যে প্রেশার পি আই ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ আইথ কম্পোনেন্ট ইন টোটাল প্রেশার। ডাল্টন পার্শিয়াল প্রেশার ল অ্যাপ্লাই হবে। অর্থাৎ পি আই যেটা সেটা কি, এক্স আই ইন্টু পি টোটাল প্রেশার। তাহলে আমরা তো অলরেডি জেনে গেলাম যে মিউ আই ইকুয়াল টু কি দেখলাম, মিউ আই ইকুয়াল টু মিউ জিরো আই, মিউ জিরো আই মানে ওই আইথ কম্পোনেন্টের একদম স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস আর টি এল এন পি আই। তাহলে পি আই জায়গায় কাকে বসাবো, এই পি আই জায়গায় বসাবো আমরা হলো পি আই জায়গায় আমরা বসাবো হলো এক্স আই ইন্টু টোটাল পি, ঠিক আছে। এবার এটাকে আমরা এল এন এ প্লাস বিতে ভেঙে দিতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এখানে মিউ আই জিরো প্লাস আর টি এল এন পি প্লাস আর টি এল এন এক্স আই। এবারে দেখো এইটা এল এন আর টি এল এন পি, এটা তো প্রেশারটা তো কনস্ট্যান্ট ছিল, টোটাল প্রেশার এটা কনস্ট্যান্ট। তাহলে এই টোটালটা মিলে আবার আরেকটা কনস্ট্যান্ট হলো। তাহলে মিউ আই ইকুয়াল টু মিউ আই জিরো, এটা ড্যাশ বলে দিলাম, হতেই পারে, বা মিউ আই টিপি বলে দিলাম, আর প্লাস এটা আর টি এল এন এক্স আই। ওকে, সেটাই আমরা এখানে লিখেছি। দেখো সেটা কোথায় লিখলাম, এইখানে। এই যে এইটাকে, এই টোটালটাকে আমরা একসঙ্গে বলছি, এটাকে বলছি আমরা মিউ আই জিরো টিপি, কারণ এটাকে একসঙ্গে আমি নিয়েছি, এটা কনস্ট্যান্ট, এই পিটা কনস্ট্যান্ট, তাহলে এটা এল এন এক্স। অর্থাৎ এই যে মিউ এর দেখো আমরা ডিফারেন্ট কি পেলাম, মিউ এর আমরা ডিফারেন্ট এক্সপ্রেশন পেলাম। অর্থাৎ মিউ আই, এই যে মিউ আই ইকুয়াল টু মিউ জিরো প্লাস আর টি এল এন এক্স আই, ঠিক আছে। অর্থাৎ এটা আমাদের এক্স আই মানে হলো কি, মোল ফ্র্যাকশন। ওকে, অর্থাৎ আমরা কি দেখলাম, এই মোল ফ্র্যাকশনটাকে আমরা এবারে অ্যাক্টিভিটি দিয়ে আমরা নেব, মানে রিপ্লেস করব। এবার কি দেখলাম, যে ফর নন আইডিয়াল সিস্টেম দ্য এক্সপ্রেশন, এই যে মিউ আই ইকুয়াল টু মিউ আই টিপি প্লাস আর টি এল এন এক্স আই ছিল, এখানে এ আই দিয়ে রিপ্লেস করলাম। কেন এ আই দিয়ে রিপ্লেস করলাম, where AI is the activity of ith component
ইন নন আইডিয়াল মিক্সচার। এবার অ্যাক্টিভিটি অ্যান্ড কনসেন্ট্রেশন এদের মধ্যে একটা রিলেশন আছে, বা মোল ফ্র্যাকশন এদের মধ্যে কি কনসেন্ট্রেশন তোমার রিলেশনটা কি। এআই অর্থাৎ অ্যাক্টিভিটি, এটাও একটা এক্সকিপিং টেন্ডেন্সি বলছি আমরা। দেখো অর্থাৎ ইফেক্টিভ কনসেন্ট্রেশন আমরা বলতে পারি। এআই অ্যাকচুয়ালি কি বললাম আমরা এটাকে, ইফেক্টিভ কনসেন্ট্রেশন। ইফেক্টিভ কনসেন্ট্রেশন বোঝা গেছে। এ যেটা সেটাকে বলি ইফেক্টিভ কনসেন্ট্রেশন। এই ইফেক্টিভ কনসেন্ট্রেশনের সঙ্গে দেখো আমরা একটা রিলেশন নিলাম, AI equal to xi gamma i. Gamma is the activity coefficient of ith component. এটা যদি 1 হয় সিস্টেম ইজ আইডিয়াল, আর যদি 1 না হয় এইটা ভ্যালু, তাহলে সেটা আইডিয়াল নয়। অর্থাৎ AI equal to xi হতে পারে কখন, যখন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা 1 হবে। এখানে 1 বসালে, এটার জায়গায় 1 বসালে এটা আর এটা ইকুয়াল হবে। আদারওয়াইজ নন আইডিয়াল হলে এই অ্যাক্টিভিটি অ্যান্ড xi ইকুয়াল নয়। মাথায় থাকবে? তাহলে গামাটা কি বললাম, গামা ইজ দ্য মেজার্স দ্য এক্সটেন্ট অফ দ্য নন আইডিয়ালিটি। তেমন এটা 1 হলে আইডিয়াল হয়ে গেল, আর যদি 1 না হয় তাহলে আইডিয়াল নয়। এই জন্য আমরা বলছি এটা এক্সটেন্ট অফ নন আইডিয়ালিটি অফ দ্য কম্পোনেন্ট ইন দ্য সিস্টেম। ক্লিয়ার? অর্থাৎ গ্রেটার দ্য ডিপার্চার অফ দ্য ভ্যালু অফ গামা আই ফ্রম ইউনিটি, তাহলে সেটাই কি হবে, নন আইডিয়ালিটির দিকে বেশি যাবে। অর্থাৎ গ্রেটার ইজ দ্য নন আইডিয়ালিটি অফ দ্য কম্পোনেন্ট ইন দ্য মিক্সচার। এবার মিউ আই এর তোমার ইউনিটটা কি হবে এটা জানতে চাই অনেক সময়, পরীক্ষা হলো 1 নম্বরে, ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালি কি ছিল, ডেল জি বাই এন, তাই না? অর্থাৎ গিভস ফ্রি এনার্জি ডিভাইডেড বাই মোল। তাহলে গিভস ফ্রি এনার্জি তার একটা, এটা এনার্জি, তাহলে আর্ক পার মোল এটা বলতে পারি, এসআই ইউনিটে জুল পার মোল বলতে পারি। তাহলে তার ডাইমেনশন কি হবে, ডাইমেনশন তো প্রচুর পড়েছিল, অর্থাৎ m l to the power 2 to the power -2, ওকে। অর্থাৎ এইগুলো পর্যন্ত আমরা রইল, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের এই লেকচারটা রইল। নিশ্চয়ই আজকে আর আমি তারপরে এগুলো যা যা ইউনিভার্সিটির প্রবলেমগুলো আছে সেগুলো আমি দেখাবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ওকে। যারা আসোনি, ঠিক আছে, ক্লাসে আমি এই রেকর্ডটা অবশ্যই আমি পাঠিয়ে দিচ্ছি, যদি আমি এটা রেকর্ড করে রাখলাম, এটা আমি তোমাদের ওই জায়গাটা আপলোড করে দিচ্ছি ইউটিউবে। তোমরা পরপর ওই জিনিসগুলো দেখতে থাকো, প্রথম দিক থেকে দেখতে থাকো, আদারওয়াইজ কিন্তু তোমাদের বিপদে পড়বে, কারণ তোমাদের লিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারলে? ঠিক আছে।